সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের বিভাগীয় শহর, যা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শীত কিংবা বর্ষা প্রতিটি সময়ে ভ্রমণ পিপাসুরা ছুটে চলেন এই সিলেটে। ভ্রমণ গল্পের আজকের এক রাত 2 দিনের পর্বে আমার গন্তব্য সিলেট। সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে ঢাকা থেকে কিভাবে সিলেট যাবেন, সিলেট গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, হোটেল ভাড়া সহ কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু নিয়ে একটি বিস্তারিত ভ্রমণ গল্প, যা দেখলে সিলেট সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন বলে আশা করছি। আমার এবারের ভ্রমণযাত্রা শুরু হয় উপবন এক্সপ্রেস ট্রেনে করে। এই ট্রেনটি প্রতি সপ্তাহে বুধবার ব্যতীত রাত 10টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছুটে চলে সিলেটের উদ্দেশ্যে, যার শোভন চেয়ারের ভাড়া জনপ্রতি 410 টাকা প্লাস টিকিট প্রতি 20 টাকা ভ্যাট। এছাড়াও শ্রেণীভেদে এর টিকিট মূল্য হয়ে থাকে 1465 টাকা পর্যন্ত। আর এই ট্রেনের টিকিটের চাহিদা ব্যাপক থাকায় অবশ্যই ভ্রমণের 10 দিন আগে সকাল 8টায় রেলওয়ে সেবা অ্যাপ থেকে এর টিকিট কেটে নেবেন, নয়তো এর টিকিট খুব একটা পাওয়া যায় না। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 240 কিলোমিটার। এইটুকু পথ অতিক্রম করতে সময় লাগবে 7 ঘন্টার মতো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেট রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনটি আমাদেরকে সকাল 5টায় এখানে নামিয়ে দেওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে 5টা 50 মিনিটে এই রেলওয়ে স্টেশনটাতে নামিয়ে দিয়েছেন। এখন আমরা এখান থেকে বাহিরে চলে যাব। আমরা যেহেতু সিলেটে এক রাত থাকবো, এজন্য স্টেশন থেকে বেরিয়ে 200 টাকা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম দরগা গেটে যাওয়ার জন্য। দরগা গেটের সামনে থেকে আল আকসা একটা রুম নিয়ে নিলাম, এসি রুম। আপনাদেরকে যদি আমি রুমটা দেখাই, দেখতে পাবেন এখানে 2টা বেড রয়েছে। এই যে এখানে 2টা বেড, আমরা যেহেতু 5 জন থাকবো। আর আপনাদেরকে যদি ওয়াশরুমটা দেখায়, দেখতে পাচ্ছেন এ হচ্ছে ওয়াশরুম। এই যে নিট অ্যান্ড ক্লিন, এটা হলো বেসিন। আর আপনাদেরকে যদি আমি বেলকনিটা দেখাই এখান থেকে, এই যে এটা হলো বেলকনি। এই বেলকনি থেকে এই যে দরগা গেট, এখান থেকে দরগা গেট সুন্দর করে দেখা যায়। এটি একটি এসি রুম। এই রুমের ভাড়া পড়েছে 2500 টাকা। তবে আপনারা যদি ছুটির দিনগুলোতে আসেন, এই রুমটার ভাড়া পড়বে 3500 টাকা। এখন বাজে সকাল 7:40। আমরা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম সকালের নাস্তা করার জন্য। আর এই দরগা গেটের সামনে বেশ কিছু হোটেল রয়েছে, যে কোনো একটা থেকে আমরা প্রথমত সকালের নাস্তাটা সেরে নেব। সকালের নাস্তার পর্ব শেষ করে এখান থেকে 2000 টাকা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম, জাফলং সহ এর আশেপাশে যতগুলো স্থান রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। চলে আসলাম আজকের দিনের প্রথম স্পট শ্রীপুর চা বাগানে। দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে চা বাগানটি। এখন আমরা এই চা বাগানের ভিতরে যাব। এখন আমি একেবারে শ্রীপুর চা বাগানের ভিতরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে কিছুটা পথ ভিতরে গেলেই আমরা শ্রীপুর চা বাগানটি পুরোপুরি দেখতে পারবো। আমি এখন রয়েছি শ্রীপুর চা বাগানে। এখানে অসংখ্য চা গাছ রয়েছে। তবে আপনারা যদি অন্যান্য চা বাগানের সাথে এটি তুলনা করেন, তাহলে দেখতে পাবেন এখানে চা গাছের সংখ্যা খুবই কম। তারপর এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আমার সামনে রয়েছে মেঘালয়ের পাহাড়। এখন আমি একটু সামনের দিকে যাব এবং সেই সাথে আপনাদেরকে এই মেঘালয়ের পাহাড়টা সুন্দর করে দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পর্যটক রয়েছে, তারা এখানে ছবি তুলতেছে। দেখতে খুবই ভালো লাগতেছে এই দৃশ্যটা। সামনে একটা এই যে বসার ঘর দেখা যাচ্ছে,
এই গড়টার দিকে এখন আমি যাচ্ছি, গিয়ে কাছ থেকে আরেকটু মেঘালয়কে উপভোগ করব, এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করব। এই গড়টা একেবারেই খালি, এখানে কোনো কিছু নেই। তবে আপনারা যদি এখান থেকে নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে অসংখ্য গরু ছাগল রয়েছে, নিচে এগুলো ঘাস খাচ্ছে। আর এখান দিয়ে একটা নদী চলে গেছে দেখতে পাচ্ছেন, নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া আর এই পারে হচ্ছে বাংলাদেশ। এই একটা সামান্য বেড়া দুইটা দেশকে আলাদা করে রেখেছে। এই শ্রীপুর চা বাগানে বেশ কিছু সময় কাটালাম, এখন এখান থেকে চলে যাচ্ছি। এখন চলে আসলাম জাফলংয়ে। জাফলংয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু দোকান রয়েছে। এই দোকানগুলোতে সানগ্লাস, টি শার্ট, 3/4 এগুলো বিক্রি করা হয়। আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনে নিয়ে তারপরে মেন স্পটে যেতে পারবেন। এই যে এখানে আসার পরেই সুন্দর একটা দৃশ্য দেখা পড়লো। ওই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয়ের ডাউকি শহর। এখান থেকে দেখতে এই বাড়িগুলো খুবই চমৎকার লাগতেছে। জাফলং 0 পয়েন্টের একেবারে কাছে চলে আসছি, অল্প একটু পথ হেঁটে গেলেই দেখতে পাবো জাফলং 0 পয়েন্ট। এই যে এখান থেকে জাফলং দেখা যাচ্ছে, আর একটু গেলেই আমরা একেবারে জাফলংয়ের নিকটে চলে যাব। যাওয়ার পথে এখানে বেশ কিছু দোকান দেখতে পাবেন। এই দোকানগুলোতে রয়েছে বিভিন্ন প্রসাধনী সামগ্রী। এগুলো মূলত ইন্ডিয়া থেকে আসে, তবে এগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন আসল নাকি নকল। এটি হচ্ছে জাফলং 0 পয়েন্ট। এখানে ভিউ পয়েন্টের মধ্যে পর্যটকরা ছবি তুলতেছে। এখানে কিন্তু প্রতিনিয়তই ভিড় লেগে থাকে ছবি তোলার জন্য। এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামতেছি, সামনে যেই জাফলংয়ের পাথর কোয়ারিটা রয়েছে সেখানে যাওয়ার জন্য। এই যে এটি হলো জাফলং 0 পয়েন্ট। গত রাত্রে পাহাড়ি ঢলের কারণে জাফলংয়ের অনেকাংশই ডুবে গেছে। তারপর আমরা এখান থেকে নৌকা দিয়ে ওইখানটাতে যাব এবং সেই সাথে এখান থেকে মায়াবী ঝর্ণাতে যাব। মায়াবী ঝর্ণাতে যাওয়ার জন্য এখান থেকে 100 টাকা দিয়ে আপনাদেরকে যেতে হবে, আসা এবং যাওয়া জনপ্রতি 100 টাকা করে। নৌকায় করে চলে আসলাম জাফলং পয়েন্টটাতে। এখান থেকে ভারতের যেই ঝুলন্ত ব্রিজটি রয়েছে সেটি দেখা যাচ্ছে। অন্যান্য সময় কিন্তু এখানে ভারতীয় পর্যটক থাকে, তবে আজকে এখানে ভারতীয় পর্যটকের উপস্থিতি নেই বললেই চলে। জাফলং পয়েন্ট থেকে এখন চলে যাব মায়াবী ঝর্ণাতে। এই নৌকাটি আমাদের সামনেই রয়েছে, এখন গিয়ে নৌকাতে উঠে বসে পড়ব। নৌকাতে করে এই পারে চলে আসলাম, এখন চলে যাচ্ছি ঝর্ণার দিকে। ঝর্ণার একেবারে নিকটে চলে আসলাম, এখান থেকেই ঝর্ণার গর্জন শোনা যাচ্ছে। আর 1 মিনিটের মতো হাঁটলেই আমরা চলে যাব একেবারে ঝর্ণার কাছে। আপনারা যারা মায়াবী ঝর্ণাতে আসবেন, ঝর্ণাতে আসার পর এখানে দেখতে পাবেন অসংখ্য সিট রয়েছে এই ঝর্ণার পাশে। এই সিটগুলোতে যদি আপনারা আনলিমিটেড সময় ধরে বসতে চান সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল সিটের জন্য আপনাদেরকে 100 টাকা দিতে হবে এবং ডাবল সিটের জন্য আপনাদেরকে 200 টাকা দিতে হবে। এছাড়াও এখানে রয়েছে ড্রেস চেঞ্জিং রুম, আপনারা চাইলে এখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে ড্রেস চেঞ্জ করতে পারবেন এই রুমগুলোতে। ঝর্ণার একেবারে নিকটে চলে আসলাম, এখান থেকে শোনা যাচ্ছে ঝর্ণার গর্জন। ঝর্ণা তার রূপ ফিরে পেয়েছে, তার সৌন্দর্য মেলে ধরেছে। দেখুন কতটা সুন্দর লাগতেছে এখান থেকে এই মায়াবী ঝর্ণাটি। ঝর্ণার মধ্যে বেশ কিছু সময় গোসল করে নিলাম, এখন এখান থেকে চলে যাচ্ছি।
এখন চলে আসলাম তামাবিল বর্ডারে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন একটি সংযোগস্থল এবং সেই সাথে একটি এখানে ফ্রেন্ডশিপ গেট। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সেই ফ্রেন্ডশিপ গেটটি। এখন চলে আসলাম জৈন্তাপুরের সারিঘাটে। এখান থেকে লালাখাল ঘুরে দেখা যায়, তবে লালাখাল ঘুরে দেখার জন্য এখান থেকে নৌকা ভাড়া পড়বে 1650 টাকা। এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে লালাখাল। এই লালাখালটা কিন্তু শীতকালে এরকমভাবে নীল থাকে, তবে এখন যেহেতু বর্ষাকাল তেমন একটা নীল পানি নেই, তারপরেও যাচ্ছি লালাখাল ঘুরে দেখার জন্য। ভেবেছিলাম যেহেতু বর্ষাকাল তেমন একটা নীল পানি এখানে পাবো না, তারপরেও এখানে যথেষ্ট পরিমাণে নীল পানি দেখতে পেলাম। আমরা এখন রয়েছি লালাখাল জিরো পয়েন্টে। প্রথমত আমরা বেশ কিছু স্বচ্ছ নীল পানি দেখলেও এখানে আসার পর দেখতে পেলাম একেবারেই গুলা পানি, পরিষ্কার পানি নেই বললেই এখন চলে। নৌকা থেকে নেমে চলে আসলাম, সামনে একটা চা বাগান রয়েছে, সেই চা বাগানটি ঘুরে দেখার জন্য যাচ্ছি। লালাখাল জিরো পয়েন্ট থেকে চলে আসলাম লালাখাল চা বাগানের। সুবিস্তৃত একটি চা বাগান, তবে এটি যেহেতু একটু ভিতরে, এখানে পর্যটকের সমাগম তেমন একটা নেই এবং সেই সাথে যেহেতু বর্ষাকাল লালাখালে তেমন একটা মানুষজন আসতেছে না, তার ফলে এখানেও তেমন একটা পর্যটকের সমাগম এখনও দেখা যাচ্ছে না। লালাখাল ঘুরা শেষ করে চলে আসলাম দরগা গেটের সামনে। ততক্ষণে রাত হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজারের ভিতরে। এটি হলো হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার, যিনি মুসলিম বিদ্বেষী রাজা গৌরগোবিন্দর সাথে লড়াই করে এই সিলেটের মাটিতে ইসলাম প্রচার করেছিলেন। আপনারা যখনই মাজারের ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার পর হাতের ডান পাশে দেখতে পাবেন এখানে রয়েছে অসংখ্য জালালি কবুতর। এই বিল্ডিংয়ের পেছনে রয়েছে একটি পুকুর, আর সেই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এখন আমি আপনাদেরকে সেই মাছগুলো দেখাবো। এই যে এটি হলো একটি গজার মাছ। এখন যেহেতু অন্ধকার ততটা বোঝা যাচ্ছে না, তারপরও যথেষ্ট পরিমাণের চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে আরও বেশ কয়েকটা রয়েছে, খুবই বড় সাইজের এই মাছগুলো। মাজার থেকে বেরিয়ে চলে আসলাম। সারাদিন ঘোরাফেরা করে শরীরটা খুবই ক্লান্ত। এখন খাওয়া দাওয়া করে চলে যাব হোটেলে। দেখা হবে আগামীকাল। শুভ সকাল। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন প্রথমত সকালের নাস্তাটা সেরে নেব। সকালের নাস্তা শেষ করে সিএনজিওয়ালা বাইকে কল করলাম, কেননা গতকাল আমরা যার সিএনজি দিয়ে ঘুরেছিলাম আজকেও তার সিএনজি দিয়ে ঘুরবো। তবে আজকে ঘুরে দেখব শাহপরান মাজার, মালনীছড়া চা বাগান, রাতারগুল ও বিছানাকান্দি। এর জন্য আজকে ভাড়া পড়বে 2200 টাকা। এখন চলে আসলাম হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মাজারে। এখানে আসার পরেই বৃষ্টি হানা দিয়েছে। দেখা যাক, এখন উপরের দিকে যাব, তবে এখানে ভিডিও করা নিষিদ্ধ। দেখা যাক আমি আপনাদেরকে কতটুকু ভিডিও করে দেখাতে পারি। ভিতরে প্রবেশ করতেই বাধা পড়লো, এখানে ভিডিও করা যাবে না। তারপরও আমি আপনাদেরকে চেষ্টা করেছি কিছুটা দেখানোর জন্য। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ভাগ্নে, তারা যখন সিলেট আগমন করেন তখন কিন্তু দুইজনে একসাথেই সিলেট আগমন করেন এবং সেই সাথে সিলেটের প্রাণভূমিতে দ্বীনের প্রচার শুরু করেন। আসলে এটি একটি মাজার এরিয়া, তারপরও এখানে ভিডিও করা নিষিদ্ধ কেন আমার বুঝে আসে না।
মালনীছড়া চা বাগানের কাছে চলে আসলাম। আমার সামনে রয়েছে চা বাগানটি। এখন এই চা বাগানের ভিতরে প্রবেশ করব। চা বাগানের ভিতরে প্রবেশ করার সময় বাইরে লোক দাঁড়িয়ে থাকে, তারা মূলত পর্যটকদের কাছ থেকে কিছু টাকা চেয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি 50 টাকা 60 টাকার মতো দেন তাহলে আপনারা এই চা বাগানে সুন্দর মতো প্রবেশ করতে পারবেন। তবে এটি মূলত কোনো টিকিটের ব্যবস্থা না, এখানে যারা চা শ্রমিক রয়েছে তারাই মূলত এই টাকাগুলো নিয়ে থাকে। আমি এখন চলে আসলাম চা বাগানের অনেকটা ভিতরে। দেখতে পাচ্ছেন আমার এই পেছনে বিশাল জায়গা জুড়ে চা বাগানটি। এটি মূলত বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহত্তম চা বাগান, যার নাম হচ্ছে মালনীছড়া চা বাগান। এটি 1854 সনে লর্ড হাডসন বাণিজ্যিকভাবে এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি 1500 একর জায়গা জুড়ে বিস্তৃত হওয়ায় বেশ কিছু সাইড দিয়ে এই চা বাগানে প্রবেশ করা যায়। তাই আজকে আমি অন্য একটি সাইড দিয়ে এই বাগানে প্রবেশ করেছি। এই সাইড দিয়েও এই বাগানটা দেখতে বেশ সুন্দর লেগেছে। চা বাগান থেকে বেরিয়ে পড়লাম, এখন এখান থেকে চলে যাব রাতারগুলে। এখন চলে আসলাম রাতারগুল পয়েন্টে। এখানে আসার পর দেখতে পাবেন এখানে টিকিট কাউন্টার রয়েছে। সর্বপ্রথমে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন রাতারগুলের পানি একেবারে টিকিট কাউন্টার পর্যন্ত চলে এসেছে। এখান থেকে নৌকার জন্য টিকিট কেটে নিলাম 750 টাকা দিয়ে। এক নৌকায় করে আপনারা 5 জন যেতে পারবেন। তবে আপনারা যতজনই আসেন না কেন জন প্রতি 57 টাকা 50 পয়সা ভ্যাট দিতে হবে। নৌকায় উঠে বসে পড়লাম। এগুলো হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি একেবারে রাতারগুলের ভিতরের দিকে। এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, যখন শুষ্ক মৌসুম থাকে এখান থেকে টিকিট কাটতে হয়। এখন যেহেতু বর্ষা তাই এই জায়গাগুলো একেবারে প্লাবিত হয়ে গেছে। আমরা এই মুহূর্তে বনের ভিতরে প্রবেশ করলাম। এখানে চারপাশে বেশ কিছু গাছ রয়েছে। এগুলো হচ্ছে হিজল গাছ, এছাড়াও এখানে বেশ কিছু মর্তা গাছ রয়েছে। এটি হলো বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। তবে পরবর্তীতে বেশ কিছু মিঠা পানির জলাবন বাংলাদেশে পাওয়া গেছে। তবে পৃথিবীতে যে 22টি মিঠা পানির জলাবন রয়েছে তার মধ্যে রাতারগুল অন্যতম। এই রাতারগুলের গাছগুলো দেখতে বেশ সুন্দর। আর এই রাতারগুলের আয়তন হচ্ছে 3325 একর। বনের ভিতরে চলে আসলাম। এখানে পানিগুলো একেবারে গাছের আগা পর্যন্ত চলে আসছে। যখন শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু এই জায়গাগুলো শুকনো থাকে, কাজেই রাতারগুল আসার বেস্ট সময় হচ্ছে বর্ষাকাল। এই রাতারগুলের সৌন্দর্য এতটাই যে আপনারা যারা এখনো পর্যন্ত এখানে আসেন নাই, আপনারা যদি এসে এই রাতারগুলটা দেখেন তাহলে অবশ্যই এর সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। রাতারগুলে বেশ কিছু ভালো সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি বিছানাকান্দির দিকে। এখন বাজে দুপুর 3টা। চলে আসলাম পীরের বাজার নৌকা ঘাটে। এখান থেকে নৌকা ভাড়া করে যেতে হবে বিছানাকান্দিতে। এখান থেকে 2300 টাকা একটি নৌকা ভাড়া করে নিলাম শুধুমাত্র বিছানাকান্দি যাওয়ার জন্য। আপনারা চাইলে পান্তুমাই পর্যন্ত যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়াটা আরও বেশি পড়বে। এখন মোটামুটি আমার কাছে এই 2300 টাকাও বেশি মনে হয়েছে, কেননা 1 ঘন্টার মতো পথ, তারপরও 2300 টাকা দিয়ে যেতে হবে। এখানে আসলে কমে মানুষজন যেতে চায় না, তার জন্য বিছানাকান্দিতেও কিন্তু পর্যটকের সমাগম অনেকটাই কম হয়ে থাকে অন্যান্য যে সাদা পাথর জাফলংয়ের তুলনায়। বিছানাকান্দি পয়েন্টটাতে চলে আসলাম। নৌকায় করে আসতে এখানে সময় লেগেছে 40 মিনিটের মতো। এখানে চারপাশে একেবারে তলিয়ে গেছে। তবে বিছানাকান্দির যে মেন পয়েন্টটা সামান্য কিছু এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে ছোট ডিঙি নৌকায় করে চলে যাব সেই বিছানাকান্দির মেন পয়েন্টে। পানিতে যেহেতু বিছানাকান্দির বেশ কিছু জায়গা তলিয়ে গেছে, তার জন্য ছোট ডিঙি নৌকায় করে এখন যেতে হচ্ছে। আপনারা যদি
আসেন তাহলে সব সময় এমন দেখতে পাবেন না, কিছুটা সময় আপনারা দেখতে পাবেন এখানে শুকনা, আবার কিছুটা সময় পানি। যখন বৃষ্টির যে পানিগুলো একেবারে ডাল হয়ে এখানে আসে তখন কিন্তু এই জায়গাটা তলিয়ে যায়। তো এখন আমি একেবারে বিছানাকান্দির মেন পয়েন্টের কাছে চলে আসলাম। আমি এখন রয়েছি বিছানাকান্দির মেন পয়েন্টে। এটি জাফলং এবং সাদা পাথরের মতোই একটি পাথর কুয়ারি। এখন যেহেতু বর্ষাকাল, পানিতে পাথরগুলো তলিয়ে গেছে, তবে পানির পরিমাণটা যখন একটু কম থাকে তখন দেখতে পারবেন এখানে আরও অসংখ্য পাথর রয়েছে। এখান থেকে যদি আপনারা পেছনের সাইডটাতে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে অসংখ্য পাহাড় রয়েছে। এগুলো মূলত মেঘালয়ের পাহাড়, এবং সেই সাথে এখানে একটা ভারতের পুঞ্জি রয়েছে যার নাম হচ্ছে খাসিয়া পুঞ্জি। এই পয়েন্টটাতে বেশ কিছু সময় ছিলাম, আবারও ছোট্ট ডিঙি নৌকায় করে চলে যাচ্ছি এই যে দোকানগুলো রয়েছে সেখানে। এই জায়গাটি যেহেতু পানিতে প্লাবিত হয়ে গেছে, এখানে বেশি একটা খালি জায়গা নেই, তারপরেও এখানে সামান্য কিছু দোকান রয়েছে। এখান থেকে বিভিন্ন ধরনের চকলেট এছাড়াও ভারতীয় বিভিন্ন জিনিসপত্র কিনে নিতে পারবেন, এবং এখান থেকে চাইলেই আপনারা খাবার খেয়ে নিতে পারবেন। এখান থেকে মাত্র 200 টাকা প্যাকেজে শুটকির ভর্তা, ভাজি, ডাল এবং সেই সাথে গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে নৌকায় করে আবারও চলে আসি পীরের বাজারে। এখান থেকে সিএনজি করে সরাসরি চলে যাই রেলওয়ে স্টেশনে, কেননা রাত 11টা 30 মিনিটের ট্রেনে করে আমরা আবারও ঢাকায় ব্যাক করব। আমাদের এবারের ভ্রমণ গল্প ছিল এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।